গুড মর্নিং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আমি পামেলা। আমার চ্যানেল গল্পের ডালি বাই পামেলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অন্য একজন লেখকের একটি রহস্য উপন্যাস নিয়ে এসেছি। লেখকের নাম শ্রী গৌতম রায়। উপন্যাসটির নাম হচ্ছে পঞ্চম পিতা। আমাকে গৌতম রায় নতুন কিছু রহস্য উপন্যাস পড়তে অনুরোধ করেছিলেন শ্রী স্বর্ণেন্দু সাহা। তার অনুরোধ রক্ষার্থে এটি আপনাদের জন্য আমি সিলেকশন করেছি। সিলেকশন করার আরেকটি কারণ আছে। গোয়েন্দা নীলাঞ্জনের এটি প্রথম আবির্ভাবের কাহিনী। এখানে আমরা শুনব গোয়েন্দা নীলাঞ্জন কিভাবে তার বন্ধু সমুদ্রের মৃত্যুর রহস্যের কিনারা করল। গল্পটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক প্লিজ দেবেন। এছাড়া শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। এর আগে গৌতম রায়ের আমি আরেকটি রহস্য গল্প পড়েছি গোয়েন্দা নীলাঞ্জনের। আপনারা যদি সেটা শুনতে চান তাহলে ডেসক্রিপশানে আমার প্লেলিস্ট দেওয়াই থাকবে, আপনারা কাইন্ডলি সময় করে শুনবেন। এছাড়া অন্যান্য লেখকের রহস্য গল্প বা এমনি ক্লাসিক গল্প উপন্যাস শুনতে চাইলে আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তাহলে ধৈর্য ধরে গল্পটি পুরোটা শুনবেন। তাহলে আর দেরি করব না, সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি সাহিত্য পাঠের আসরে। আজকের গল্প প্রথম অধ্যায় শুরু করছি। গল্পের নাম পঞ্চম পিতা। সমুদ্র মারা গেল হঠাৎ। মৃত্যুর তার বয়স হয়নি, যদিও মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়স থাকে না। সে আসে যখন খুশি, কখনো পরোয়ানা পাঠিয়ে, কখনো বিনা নোটিসে। সমুদ্রের মৃত্যু আমার কাছে এক আকস্মিক দুঃসংবাদ। মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যু এসে তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিল। একটা জ্বলন্ত প্রদীপ হঠাৎ কে যেন এক ফুঁয়ে নিভিয়ে দিয়ে গেল। আসলে আমি এখনো ঠিক ভেবে উঠতে পারছি না যে সমুদ্র নেই। মাত্র কয়েকদিন আগেও আমি, নীল মানে নীলাঞ্জন এবং সমুদ্র একসঙ্গে রাত্রে শোয়ে টাওয়ারিং ইনফের্নো দেখে এলাম। তখনও ওকে দেখে একবারও আমার মনে হয়নি, একবারও আমি ভাবতে পারিনি যে আর কয়েকদিনের পরমাণু নিয়ে আমাদের মধ্যে সমুদ্র বেঁচে রয়েছে। অবশ্য মানুষের বাঁচা মরা এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো ঠিক আমাদের হাতের মুঠোয় নয়। মানুষের পরমায়ু মানুষের হাতের মুঠোয় নয়। প্রাণীর জন্ম এবং কার্যকারণ সম্পর্কিত ঘটনা, এর বেশি কিছুই নয়। কিন্তু মৃত্যু বড় কঠিন সত্য, জগতে কয়েকটি অবধারিত সত্যের অন্যতম সত্য। তবু সেই সত্যটাই আমার কাছে প্রায় সর্বদাই একটা বিস্ময় হয়ে দাঁড়ায়। প্রতিটি মৃত্যুর ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি অদ্ভুত সব দার্শনিক ভাবনা চিন্তা এসে আমাকে ভাবিয়ে তোলে। প্রতি ক্ষেত্রেই আমার মনে হয় লোকটা এই তো ছিল, গেল কোথায়? এত হাসি, এত গান, জীবন নিয়ে এত সব রঙ্গ তামাশা, জীবন ধারণের কারণে সহস্র দুশ্চিন্তা, সেই সমস্ত কিছু এক লহমায় পিছনে ফেলে রেখে নিথর একটা শরীর, তার প্রতি হাজার মমত্ব সমস্ত ত্যাগ করে লোকটা যেন কোথায় পালিয়ে গেল। একটা জ্বলন্ত হাওয়াই বাজি রসদ ফুরিয়ে নিমেষে সীমাহীন অন্ধকারে যেন মিলিয়ে গেল। আর কোনো দিন তাকে দেখতে পাওয়া যাবে না, একমাত্র স্মৃতিতে ছাড়া সে সর্বত্রই অনুপস্থিত। সমুদ্রের প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম ওর নামটার জন্যে। কেবল আমি নয়, নীলাঞ্জনও। আমার সঙ্গে নীলাঞ্জন আর সমুদ্রের আলাপ বড় একটা মজার ঘটনার মধ্য দিয়ে। তার আগে আমরা কাউকে চিনতাম না, আমরা কাউকে দেখিইনি, অথচ আমাদের তিনজনের হঠাৎ একদিন আলাপ হয়ে গেল। আর সেই আলাপ এমন শক্ত বাঁধনে আটকা পড়ল যে গিঁট ছাড়ানোই শক্ত হলো। আমাদের তিনজনের বিষয় ছিল আলাদা। আমি অজয় বসু, আর্টসের ছাত্র; নীলাঞ্জন ব্যানার্জি বিজ্ঞানের ছাত্র; আর সমুদ্র, যার নামটা স্বভাবতই লোককে আকৃষ্ট করবে, সমুদ্র গুপ্ত, সে হলো কমার্সের ছাত্র। কলকাতায় আমাদের বেশ কিছুদিন তখন কেটে গেছে। মোটামুটি শহরটাকে চিনতে শিখেছি। তখন আমি খেলার মাঠ চিনেছি, সিনেমার হলগুলোর নাম বেশ মুখস্থ হয়ে গেছে। খেলা শেষে একদিন নিজের পছন্দের টিমকে 2 গোলে হারিয়ে ভগ্ন মনোরথে আর বিষণ্ণ চিত্তে ক্লান্ত হয়ে যখন ফিরছিলাম, তখনই বৃষ্টি নামল। বৃষ্টির আভাস অনেক আগে থেকেই ছিল। আমার পকেটের জোর তেমন ছিল না।
মাত্র 50 কি 60 পয়সা সম্বল, তা দিয়ে কোনো মতে ট্রামে অথবা বাসে ফেরা যায়, কিন্তু তখন বাদুড় ঝোলা অবস্থা। আমার মতো ছেলের পক্ষে সেইভাবে যাওয়া সম্ভবই নয়, অথচ ফিরতে হবে, কারণ সামনেই পরীক্ষা। বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটলাম মাঠের ওপর দিয়ে। বেশি দূর যাওয়া হলো না, সামনেই একটা বড় ঝাঁকড়া গাছ দেখে সেখানে আশ্রয় নিলাম। গাছটার নিচে তখন একটা মাত্র ছেলে দাঁড়িয়েছিল, আমারই মতো তার বয়স। আমি আধভেজা অবস্থায় গিয়ে ওর পাশে দাঁড়ালাম। ছেলেটা একবার আমার দিকে তাকিয়ে আবার চুপচাপ রইল। বৃষ্টিতে কিছুটা ভিজে তারও অবস্থা আমার মতোই করুণ। একসময় আমাদের সমবয়সী কয়েকটি ছেলে কাকভেজা অবস্থায় দৌড়াতে দৌড়াতে ওই গাছতলায় এসে আশ্রয় নিল। তার মধ্যে একটি নতুন ছেলেকে দেখে আমার বেশ সপ্রতিভ মনে হলো। তার চাল চলন এবং ক্রমাগত আশেপাশে তাকানোর ভঙ্গিতে আমার মনে হলো সে ঠিক অনির্দিষ্টকাল এইভাবে দাঁড়িয়ে থাকার পক্ষপাতী নয়। কিছুক্ষণ উসখুস করার পর হঠাৎ বলে উঠল, না, এই বৃষ্টিতে নিদেন পক্ষে এক কাপ চা পেলে কিন্তু মন্দ হতো না। আচ্ছা, আপনারা কেউ চায়ের গন্ধ কি পাচ্ছেন না? আমাদের বাকি দুজন কেউ এই প্রশ্নের জবাব দিতে আমরা পারলাম না। পাশের কয়েকটা ছেলে তখন তারা বৃষ্টি মাথায় করে অন্যদিকে চলে গেছে, তাই মাঠ ঘাট একদম ফাঁকা, কেউ কোথাও আর নেই। গাছতলায় শুধু আমরা তিনজন রয়ে গেলাম। বৃষ্টি আরও বেড়ে চলেছে। আমি বুঝতে পারলাম না এই দুঃসময় এখানে হঠাৎ করে কোথায় চা আসবে। মনে মনে ভাবলাম ছেলেটা বোধহয় পাগল টাগল হবে, কিন্তু আরেকটু পরেই বুঝলাম যে সে পাগল নয়, কারণ তার ঘ্রাণ শক্তি আমাদের দুজনের তুলনায় অনেক বেশি সজাগ। সে বলল, আচ্ছা, আপনারা কেউ চা খাবেন? নবাগত ছেলেটির প্রশ্নে আমরা বাকি দুজন পরস্পরের মুখ চাওয়াচাই করলাম। আগের ছেলেটি হঠাৎ বলল, তা আপনি এখানে চা কোথায় পাচ্ছেন? না, পেতেই হবে বুঝলেন, দিব্যি আদা দেওয়া গরম চায়ের কিন্তু আমি গন্ধ পাচ্ছি। খুঁজে দেখুন, আশেপাশে কোথাও চাওয়ালা নিশ্চয়ই রয়েছে। নতুন ছেলের অনুমান মিথ্যে নয়, তখনই আমরা টের পেলাম বিশাল গুঁড়িওয়ালা যে গাছটার নিচে আমরা দাঁড়িয়েছিলাম তারই অন্য দিক থেকে ভেসে এলো এক হিন্দুস্তানি চাওয়ালার কণ্ঠস্বর। সে বলল, চায় আছে বাবুজি, দিবে নাকি চা? আমাদের কিছু উত্তর দেবার আগেই নবাগত ছেলেটি বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও 3 ভার। তা নিশ্চয়ই আপনাদের কোনো আপত্তি নেই? সেই শুরু। আমাদের দুজনের সমস্ত ওজর আপত্তি উড়িয়ে তার দেওয়া চা খেতে আমরা বাধ্য হলাম। হলো আমাদের পরিচয় শুরু। আমরা তিনজনে একই ইয়ারে, কেবল বিভাগটা আলাদা। তিনজনে আমরা একই কলেজের ছাত্র। সমুদ্রের নাম আমি আগেই শুনেছিলাম, কলেজ ম্যাগাজিনে ওর প্রথম প্রকাশিত কবিতায়। কমার্সের ছাত্র হয়েও ওর কবিতায় আশ্চর্য দখল ছিল। ওর মুখে প্রথম নামটা শুনে সেদিন আমি বলেছিলাম, এবার ম্যাগাজিনে একটা কবিতা পড়লাম, তো আপনি কি সেই সমুদ্রগুপ্ত? লজ্জা পাওয়া মুখে সমুদ্র উত্তর দিয়ে বলেছিল, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি সেই সমুদ্রগুপ্ত। আপনার নামটা কিন্তু বেশ, এই নামটার মধ্যে কিন্তু একটা ইতিহাসের গন্ধ পাওয়া যাচ্ছে। আমার কথা শেষ হওয়ার আগেই নীলাঞ্জন, বলা বাহুল্য নবাগত ছেলেটি নীলাঞ্জন ব্যানার্জি, আর একটা চমক দিল তার অসাধারণ মেধার পরিচয় রেখে। গড়গড় করে সমুদ্রের পুরো কবিতাটা মুখস্থ বলে গেল। আশ্চর্য! নীলাঞ্জন বলেছিল, কিছু না কিছু না, ওটা হলো কবির গুণ। ভালো লিখতে পারলে সমস্ত পাঠকেরই সেটা মনে রাখে, কিন্তু আমি জানি সেটা মনে কেউ রাখে না, কেননা হাজার ভালো লাগলেও আজ পর্যন্ত একটা কবিতাও আমার মনে নেই। নীলাঞ্জন সেদিন কেবল আমাদের চাই খাওয়ায়নি, প্রথম সিগারেট খাওয়ার অভিজ্ঞতাও ওই একই সময়। ওর কাছে সিগারেট দেখে আমরা আবার মুখ চাওয়াচাই করলাম। এবারও ভেসে গেলাম স্রোতের মুখে। সেদিন মাত্র অল্পক্ষণের আলাপেই বুঝেছিলাম নীল একটা তেজি ঘোড়ার মতন, ওর শক্তি বিপুল।
আমাদের তটস্থ ভাব দেখে নীল বলেছিল, সিগারেট খেলে কিন্তু কেউ খারাপ হয়ে যায় না। তাহলে তো আমি রেগুলার নষ্ট চরিত্র। আমার সমস্ত রকম নেশা কিন্তু টেস্ট করা হয়ে গেছে, কিন্তু কোনোটাতেই আমি আসক্ত নই। নিন ধরুন। পরিচয় সূত্রে সেদিন বেরিয়ে পড়েছিল আমরা তিনজনই দক্ষিণ কলকাতার ছেলে। নীলের সঙ্গে একটা গাড়ি ছিল মরিস মাইনার। নীল সেদিন আমাকে ল্যান্সডাউনে সমুদ্রকে রাসবিহারীতে নামিয়ে নিজে ফিরেছিল নিউ আলিপুরে। আপনি থেকে তুইতে নামতে আমাদের সময় লেগেছিল মাত্র 3 দিন। তারপর কেটে গেছে আরও 14টা বছর। 14 বছরের অনেক বড় ইতিহাস, কিন্তু এর মধ্যে কেউ আমরা কোনো দিন আলাদা হইনি। অন্য বন্ধুরা আমাদের নাম দিয়েছিল নীল, সমুদ্র এবং অজেয়। নীলের হাসিটা কে যেন আজ সকাল থেকে একটা ব্লটিং পেপার দিয়ে শুষে নিয়েছে। সকাল থেকে কি এক অদ্ভুত বোবা রোগ ওকে পেয়ে বসেছে। কখনো কখনো ও যখন গভীর চিন্তায় ডুবে যায়, তখন ওকে এই রকম একটা রোগে পেয়ে বসে। সেই মুহূর্তগুলো আমি, সমুদ্র ওকে একাই থাকতে দিতাম, কিছুতেই বিরক্ত করতাম না, করতে সাহসও হতো না। ওকে দেখে তখন মনে হতো ও যেন সাগরের নিচে নেমে গেছে মুক্ত তোলার আশায়। চোখে মুখে দৃঢ়তা সুস্পষ্ট দেখা যেত। তখন যেন ও এক সাধক। আজও তেমনি ওকে সেই বোবা রোগে পেয়ে বসেছে। প্রিয় বন্ধুর মৃত্যুজনিত কারণে আমরা দুজনেই বেশ মর্মাহত, কিন্তু ওর ভয়াবহ মৌনতা আর সুন্দর কপালে চিন্তার অসংখ্য রেখা আমাকে ভাবিয়ে তুলল। গত রাতে আমাদের শুতে একটু দেরি হয়েছিল। নীলের বাড়িতে আমাদের দুজনের খাওয়ার নেমন্তন্ন ছিল। অবশ্য ওর বাড়িতে গেলে না খেয়ে কোনোদিন ফেরা হয় না। মাসিমা মানে নীলের মা আমাদের শুধু স্নেহ না, স্নেহের অতিরিক্ত আর কিছু থাকলে সেইভাবেই আদর করতেন। ওর বাড়িতে ছিল আমাদের অবাধ যাতায়াত। যখন খুশি আমরা যেতাম, যখন খুশি আমরা আবদার করতাম। নীলেদের বিশাল বাড়িটা প্রায় ফাঁকাই পড়ে থাকতো। বাড়িতে থাকার মধ্যে নীলের মা, নীল এবং এক বুড়ি পিসিমা, একজন কাজের লোক দিনু, একজন রাঁধুনি তপার মা। নীলের বাবা মারা যাওয়ার পর মাসিমা চাকর বাকরের সংখ্যা ইচ্ছে করেই কমিয়ে দিয়েছিলেন, কেবলমাত্র খরচ বাঁচানোর জন্যে নয়। অত চাকর বাকর রাখার কোনো প্রয়োজন নেই বলেই হয়তো। অবশ্য মারা যাওয়ার আগে নীলের বাবা ওদের জন্য যেটা রেখে গিয়েছিলেন, নীল ভবিষ্যতে চাকরি টাকরি না করলেও তার কিছু এসে যাবে না। চাকরি অবশ্য প্রশ্নই ওঠে না, কারণ ওদের বিরাট সাইকেলের ব্যবসা, সেটা কিছু কম নয়। ধর্মতলার ওপর বিরাট সাইকেলের দোকান। যুদ্ধের বাজারে মিলিটারিতে স্পেয়ার পার্ট সাপ্লাই করে নীলের বাবা মধুসূদন বাবু সামান্য অবস্থা থেকে প্রায় ধনী হয়ে উঠেছিলেন। নীলের বাড়িতে গেলে ওর বাবার রুচিটুকুই আমার সর্বাগ্রে চোখে পড়ত। সাজানো একটা ছোট্ট সুন্দর বাগান, চারিদিকে অসংখ্য ফুলের বাহার, মাঝে ছোট্ট একটা পুকুর। সেই পুকুরে অনেক মাছ রয়েছে, তবে সে মাছ কিন্তু খাবার জন্যে নয়। দেশ বিদেশ থেকে নানা জাতের দুষ্প্রাপ্য শৌখিন মাছের ভিড় সেখানে। স্বামীর অভাব বিভাবতী দেবী মানে মাসিমার বুকে বেজেছিল, কিন্তু তিনি কখনোই ভেঙে পড়েননি। মেয়ে কুন্তলা আর ছেলে নীলাঞ্জনকে তিনি ভেসে যেতেও দেননি, যেমন ভেসে যেতে দেননি স্বামীর সাজানো ঘর সংসার আর ব্যবসা। সৌমেন জেঠুর সাহায্যে তিনি শক্ত হাতে সমস্ত কিছু সামলেছেন। সৌমেন জেঠু হলেন অ্যাডভোকেট, কিন্তু তার থেকেও বড় পরিচয়, তিনি ছিলেন নীলের বাবার একধারে বন্ধু এবং দাদা। আপন দাদা অবশ্য নন, সম্পর্কে। সৌমেন জেঠুর সাহায্যে নীলের বাবা জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সমুদ্রের আকস্মিক মৃত্যুতে সৌমেন জেঠুও বেশ বিচলিত হয়ে পড়েছিলেন। উনি তো প্রথমে কথাটা বিশ্বাসই করতে পারেননি। গতকাল রাত্রেও আমি আর সমুদ্র যখন নীলেদের বাড়ি থেকে চলে আসছি, তখনও উনি আমাদের তিনজনকে একসঙ্গে ডেকে রসিকতা করেছিলেন। পরদিন সকালে সেই সৌমেন জেঠু আমার মুখে প্রথম কথাটা শুনে বিশ্বাসই করতে পারেননি। কেবল আশ্চর্য এক শূন্য দৃষ্টি নিয়ে আমার মুখের দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ।
তারপর আর একটিও কথা না বলে আমার সঙ্গে প্রায় এক বস্ত্রে গাড়ি বের করে চলে এসেছিলেন সমুদ্রের রাসবিহারীর বাড়িতে। একে রবিবার, তাই গত রাত্রে নীলের বাড়ি থেকে কুন্তলাদির জন্মদিন সেরে ফিরতে রাত হয়েছিল। ভেবেছিলাম দেরি করে বিছানা ছেড়ে উঠব, কিন্তু তখনও 6টা বাজেনি। দোতলায় বেনু মাসি ডাকাডাকি শুরু করে দিয়েছিলেন আমার ফোন এসেছে বলে। ফোনে অজন্তার গলা পেলাম। ঘুম চোখে অজন্তার গলা পেয়ে প্রথমটা একটু যেন আশ্চর্যই লেগেছিল। অজন্তা হলো সমুদ্রের বোন, কিন্তু সে কেন আমাকে ফোন করবে? কিছু ভেবে ওঠার আগেই ও বলেছিল, অজয়দা, এক্ষুনি চলে এসো, দাদা বোধহয় আর বেঁচে নেই। এরপর আমি কিভাবে সমুদ্রের বাড়ি গিয়েছিলাম সেটা এখন আমার আর মনে নেই। বাড়িতে ঢোকার মুখে আমি দেখলাম নীলের সেই পরিচিত মরিসটা দাঁড়িয়ে রয়েছে। বুঝলাম নীল আগেই এসে গেছে। এর আগে বহুবার আমি সমুদ্রের বাড়ি গিয়েছি, কিন্তু এই প্রথম আমার মনে হলো আমি যেন কোনো এক অপরিচিতর বাড়িতে গিয়ে ঢুকেছি। নিস্তব্ধ আর থমথমে বৈরাগ্য যেন বাড়িটাকে ঘিরে রেখেছে। একটা প্রাণহীন শৈথিল্য সমুদ্রের ছোট্ট বাড়িটাকে গ্রাস করে ফেলেছে। ডাক্তারকে আগেই খবর দেওয়া হয়েছিল। ডাক্তার রমানাথ সেন খান দুয়েক বাড়ি পরেই থাকেন। ঘরে ঢুকে দেখি ডাক্তার কেমন যেন গম্ভীর মুখ নিয়ে বসে রয়েছেন। একপাশে সমুদ্রের সদ্য কেনা স্টিলের আলমারিটার গায়ে ঠেস দিয়ে নির্বাক নিস্পন্দের মতো অদ্ভুত ভাবলেশহীন নীল ঠোঁটের ওপর মুঠো হাত রেখে দাঁড়িয়ে রয়েছে। ওর চোখ দুটো সমুদ্রের মুখের দিকে ঠায় নিবদ্ধ। অজন্তা মাটিতে বসে রয়েছে, বিছানার ওপর হাত মুড়ে মাথা গুজে আধ বসা অবস্থায় অনিতা দেবী, মানে সমুদ্রের মা, ঠিক নীলের মতোই নির্বাক, প্রাণহীন, নিশ্চল, প্রতিমার মতো স্তব্ধ। আমার জুতোর আওয়াজে নীল বাদে আর সবাই একবার মুখ ফিরিয়ে দেখলেন। প্রথম কথা বললেন ডক্টর সেন। আমার সঙ্গে ওর আগেই পরিচয় ছিল। তিনি বললেন, আসুন অজয়বাবু, ভেরি স্যাড কেস। সহসা আমি কোনো কথাই বলে উঠতে পারলাম না। আসলে এই সময় ঠিক এই অবস্থায় কোন কথা বলবো, কি দিয়ে শুরু করব সেটা আমার জানা নেই। তবু একবার এগিয়ে গিয়ে সমুদ্রকে আমি ছুতে যাচ্ছিলাম। ডক্টর সেন যেন হাই হাই করে বলে উঠলেন, না না অজয়বাবু, এখনই ওকে প্লিজ ছোবেন না। আমি তখনও কিছু বুঝতে পারিনি। আমি কোনো রকমে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেন? এক্সট্রিমলি সরি মিস্টার বাসু, হি ইজ ডেড. I must say this is not a case of normal incident. Rather, I should say it's a case of accident or suicide. বোধহয় এতটার জন্যে আমি প্রস্তুত ছিলাম না। প্রথমত, সমুদ্রের মৃত্যু আমার কাছে একটি অতি অবাস্তব ঘটনা বলে মনে হয়েছিল। তদুপরি সেই মুহূর্তে ডক্টর সেনের রিমার্কস আমাকে হতচকিত করে ফেলল। আত্মহত্যা? অসম্ভব। সমুদ্রের মধ্যে আত্মহত্যার কোনো টেন্ডেন্সি ছিল বলে আমার মনেই পড়ছে না। ও সর্বদাই বেশ সুস্থ এবং স্বাভাবিক। জীবনে একটি অঘটন ছাড়া ওর সমস্ত কিছু সাধারণের মতো। 8-9 বছর আগে ওর জীবনে একটি দুষ্প্রাপ্য অঘটন ঘটেছিল, একটি বিয়োগান্ত প্রেমের ব্যাপার, কিন্তু সে তো আজ অতীত। তাই নিয়ে সমুদ্রের মধ্যে কোনো বিকার বা হা হুতাশ কিছুই আমি কোনো দিন শুনিনি। আর আত্মহত্যার ব্যাপার স্যাপারগুলো ওর কাছে একটা কাভার্ডিস গেম ছাড়া কিছুই ছিল না। গতকাল রাত 11:30 পর্যন্ত সমুদ্রের মধ্যে আত্মহত্যার কোনো টেন্ডেন্সি আমি দেখিনি, এটা আমার বিশ্বাস। কিং কর্তব্য বিমূঢ়ের মতো আমি অনেকক্ষণ ওর মুখের দিকে চেয়ে বসে রইলাম। হঠাৎ নীলের গলা আমি পেলাম। তাহলে ডক্টর সেন, আপনি কি বলছেন? আপনি কি শিওর যে সমুদ্র সুইসাইড করেছে? ডাক্তার সেন বলছিলেন, আইদার সুইসাইড or it may be an accident. I mean something abnormal. তাছাড়া অন্য কিছু বলার কিন্তু ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। নীল আবার বলল, কিন্তু আপনি ডেফিনিট কি করে হচ্ছে যে এটা নর্মাল ডেথ নয়? দেখুন, আপনি বলতে পারেন খানিকটা আমার ইনটিউশন। মৃত্যু জীবনে আমি অনেক দেখেছি।
প্রথম দিকে অনেকবার আমি ভুলও করতাম। নর্মাল আর পিসফুল বডি দেখে আমি ভাবতেও পারতাম না যে সেটা নর্মাল ডেথ নয়, কিন্তু পরে পোস্টমর্টেম রিপোর্ট দেখে আমি আশ্চর্য হয়ে যেতাম। নীল ফের অধৈর্য হয়ে প্রশ্ন করল, বাট হাউ হাউ ক্যান ইউ সে দ্যাট দিস ইজ নট আ নর্মাল এন্ড? আমি তো বললাম এটা আমার একটা ইনটিউশন, যেটা দীর্ঘ অভিজ্ঞতার পর সাধারণত ভুল হয় না। এনিওয়ে, আমি কিন্তু নর্মাল ডেথ সার্টিফিকেট দিতে পারছি না। বেটার আপনারা পুলিশে রিপোর্ট করুন। হসপিটালে খবর দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। নীল আবার প্রশ্ন করল, আচ্ছা ডক্টর সেন, কতক্ষণ আগেও মারা গিয়েছে বলে আপনার ধারণা? দেখুন, বডি কন্ডিশন আর আমার মুখের ধারণা, মুখের চেহারা দেখে আমি মনে করতে পারছি বা আমি অনুমান করতে পারছি ঘন্টা 5 আগে ওর মৃত্যু হয়েছে। একটু ছুঁয়ে দেখলেই বুঝতে পারবেন যে বডিতে অলরেডি রিগার মর্টিস সেট ইন কিন্তু করেছে। আমার বেশ মনে আছে, আমি আর চোখে একবার ঘড়ি দেখলাম, তখন প্রায় 7টা বাজে। তার মানে প্রায় 2টো নাগাদ সমুদ্র আমাদের ছেড়ে চলে গেছে। হঠাৎ ডাক্তার সেন আবার উঠে পড়লেন এবং বললেন, ঠিক আছে, আমি এখন চলি। আপনারা একটা কাজ করুন, লোকাল থানায় খবর দিন, আর আমাকে যদি পুলিশের দরকার পড়ে খবর দেবেন, আবার আসবো। হ্যাঁ, আরেকটা কথা, পুলিশ আসার আগে কখনোই আপনারা কিন্তু বডি কেউ টাচ করবেন না, তাহলে ওদের ইনভেস্টিগেশনের অসুবিধা হতে পারে। ডাক্তার চলে যাওয়ার পর সর্বপ্রথম ডুকরে কেঁদে উঠেছিল অজন্তা। আমার এখন বেশ মনে পড়ছে আজ সকালের এই সময়টা আমার জীবনের সব থেকে চরম অস্বস্তিকর অবস্থা। একদিকে অজন্তা কাঁদছে, অন্যদিকে পাথরের প্রতিমার মতো নিশ্চল সমুদ্রের মা, তার মুখে কোনো বিকার ছিল না। ঘটনার আকস্মিকতায় আর সমুদ্রের ছোট্ট ঘরটায় প্রায় দম বন্ধ পরিবেশে হাঁপিয়ে উঠে আমি যখন বিরক্ত হয়ে মনে মনে বলে ফেলেছি, না, এইভাবে আর বসে থাকতে পারছি না, ঠিক সেই মুহূর্তে নীল প্রায় অন্তর্যামীর মতো বলল, অজু, এই পরিবেশে নিশ্চয়ই তুই হাঁপিয়ে উঠেছিস। তুই বাইরের কাজগুলো সব মিটিয়ে ফেল, এদিকটা আমি দেখছি। বোকার মতো ওর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, বাইরের কাজ মানে? ছোট্ট একটা ধমক দিয়ে নীল বলল, ওহ, ডোন্ট গেট নার্ভাস। প্রথমে লোকাল থানায় তুই চলে যা, আর ডক্টর সেনের মতামতগুলো সমস্ত খুলে বলবি, তারপর চলে যাবি সৌমেন জেঠুর বাড়ি। এই সময় ওকে খুব বড় প্রয়োজন। কোথা দিয়ে ঝড়ের মতো সারাটা দিন যে কেটে গেল তা জানি না। থানা, পুলিশ, মর্গ, সৌমেন জেঠুর সুপারিশে আর নীলের জামাইবাবু পুলিশ অফিসার সত্যেন মুখার্জির তৎপরতায় সন্ধ্যের মধ্যেই সমুদ্রের বডিটা ফেরত পাওয়া গিয়েছিল। পুলিশের তদন্ত সাপেক্ষ সাসপেক্টেড কেস, স্টমাকে পয়জন পাওয়া গেছে, পটাশিয়াম সায়ানাইড। ভোরের দিকে যখন গঙ্গা স্নান সেরে সিঁড়িতে দাঁড়িয়ে বাড়ি থেকে পাঠানো শুকনো জামা কাপড় পরছি, হঠাৎ নীল এসে আমার পাশে দাঁড়ালো। গতকাল সকাল থেকে আজ সকালের মধ্যে ওকে আমি বিশেষ কথা বলতে শুনিনি। নিতান্ত প্রয়োজনীয় যা দু একটা কথা কেবল আমার সঙ্গেই বলেছে। যখন যা প্রয়োজনীয় খরচ তা সে নিজেই করেছে বা আমার হাতে টাকা গুঁজে দিয়েছে, যদিও সব সময় আমি সেটা নিইনি, ফেরত দিয়েছি। এই প্রথম ও অন্তরঙ্গ হয়ে আমার পাশে এসে দাঁড়ালো। আস্তে আস্তে কানের কাছে মুখ এনে বলল, শোন অজু, একটা কথা বলছি, কাউকে বলিস না। সমুদ্র সুইসাইড করেনি। আমার মনে হয় ওকে কেউ খুন করেছে। আমি চমকে উঠে বললাম, কি? তুই কি বলছিস নীল? শোন, এখন নয়, পরে সব বলবো। নে চল। অধ্যায় 2। ঘুমটা ভাঙল বিকেলের দিকে। শ্মশান থেকে ফিরে আর কোনো জ্ঞানই ছিল না। বাড়ি ফিরতেই রেখা, আমার পিস্তত বোন, চা জলখাবার করে এনেছিল। কোনো রকমে দু একটা মুখে দিয়ে আমি শুয়ে পড়লাম। ওকে ডাকতে বারণ করেছিলাম, আমাকে ডাকেও নি। অজস্র ক্লান্তি নিয়ে শুয়ে পড়লে ঘুম ভালোই হয় আমি জানতাম, কিন্তু আমার কোনো রকমেই ভালো ঘুম হলো না। ছেঁড়া ছেঁড়া দুঃস্বপ্নে মাঝে মাঝে ঘুম ভেঙে গেল। চোখ বুজলেই কেবল সমুদ্রের মুখ ছাড়া আমার কিছুই মনে আসছিল না। মাঝে একবার মনে হয়েছিল নীলের বাড়ি চলে যাই, কিন্তু সমস্ত শরীরটা ব্যথায় এত টনটন করছিল যে আমি উঠতেই পারিনি। পাশের টেবিলে রাখা রিস্টওয়াচটা আমি তুলে নিলাম।
6:10। মাথার কাছে আমার পশ্চিমের জানলা, বাইরের দিকে তাকিয়ে দেখলাম শেষ বিকেলের আলো ক্রমশ ম্লান হয়ে আসছে। একটু দূরে একটা বটগাছের ওপাশে লাল সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। হঠাৎ আমার মনে পড়ল, গতকাল ঠিক এই সময় ওই লাল সূর্যটা যখন গঙ্গার ওপারে বিশ্রাম নিতে চলেছে, ঠিক তখনই আমরা মর্গ থেকে সমুদ্রের দেহটা বার করে আনছিলাম। আর শুয়ে থাকতে পারলাম না। সেই টনটনে ব্যথা নিয়ে বিছনা ছেড়ে উঠে পড়লাম। এখনো আমি কিছুই ভাবতেই পারছি না যে সমুদ্র নেই, আর কোনো দিন ওর সঙ্গে দেখা হবে না। আসলে এই ঘটনাকে আমি একটা দুর্ঘটনা বলে ভাবতে চেয়েছিলাম, কিন্তু নীল একই কথা শোনালো। আর নীলের ব্যবহার রসিক হলেও আমি জানি সমুদ্র ওর কত প্রিয় ছিল। প্রিয় বন্ধুর মৃত্যু নিয়ে ও কখনোই রসিকতা করবে না। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এসে বেরোবার জন্য প্রস্তুত হচ্ছি, এমন সময় খাবার নিয়ে রেখা ঘরে ঢুকলো, পিছনে পিসিমা। ওদের মুখ দেখে বুঝতে পারলাম ওরাও বেশ উৎকণ্ঠিত এবং সমুদ্রের মৃত্যুতে মানসিকভাবে আহত, বিশেষ করে পিসিমা। পিসিমার বড় দয়ার শরীর। সমুদ্র আমার বাড়ি এলে আগে পিসিমার সঙ্গে দেখা না করে আমার ঘরে আসতো না। আসলে আমরা 3 বন্ধু 3টে পরিবারের কাছে অত্যন্ত প্রিয় ছিলাম। পিসিমা এসে আমার মাথায় হাত দিয়ে বললেন, অজু, কি যে হয়ে গেল হঠাৎ! গতকাল সকাল থেকে এখনো পর্যন্ত একবারও আমি বুঝতে পারছি না যে কিভাবে কি হয়ে গেল। পিসিমা মাথায় হাত রাখার সাথে সাথে আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। পিসিমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে আমি কেঁদে ফেললাম। পিসিমা আর কিছু বললেন না, আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। একসময় আমি জিজ্ঞাসা করলাম, কি হলো পিসিমা? তেমন করে মাথায় হাত রেখে তিনি বললেন, কি বলবো বাবা, সবই তো নিয়তি। সব আগে থেকেই হয়ে থাকে, হবার পর আমরা টের পাই। ভেবে আর কি করবি বল? আমি জানি সমস্ত মা এবং পিসিমারাই ঠিক একই কথা বলেন, কিন্তু রেখার চাপে পড়ে আমাকে কিছু খেতেই হলো। বেরোবার মুখে পিসিমা বললেন, অজু, তুই কি ওদের বাড়ি এখন যাচ্ছিস? আমি জানি না পিসিমা, কিন্তু নীলের বাড়ি একবার ভাবছি যাব। তাই যা, তবে একটা কাজ কর, রেখাকে বরঞ্চ নিয়ে যা। না পিসিমা, আমি একাই যেতে পারবো। না শোন অজু, তবু তুই ওকে সঙ্গে নে। জানি না সমুদ্রের মা অজন্তা কি করছে এখন। তুই বরং রেখাকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে নীলের ওখানে যাস। ওরা আজ বড় একা রে। মনে মনে আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম, ওরা আজ বড় একা। এমন সময় আমাদের কারো ওদের কাছে থাকাটা খুব দরকার। আমি থাকতে চাইছিলাম, কিন্তু নীলের সঙ্গে দেখা করা বড্ড প্রয়োজন হয়ে পড়েছে। রেখাকে নিয়ে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। নীলের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমার কোনো স্বস্তি নেই। ঘরে ঢুকে দেখি নীল ওর ঘরের সংলগ্ন ছোট্ট ঝুল বারান্দায় একা বসে রয়েছে। আস্তে আস্তে আমি ওর পাশে গিয়ে অন্য একটা চেয়ারে বসে পড়লাম। ওর হাতে খোলা একটা ডায়েরি। তাতে ও এতক্ষণ তন্ময় হয়ে কি সমস্ত জানি হিজিবিজি কাটছিল। আমি যেতেই একবার মুখ তুলে তাকালো, তারপর বলল, ও এসেছিস, বস। চা বলে এসেছিস তো? না, আমি তো কাউকে দেখলাম না। তা মাসিমা কোথায়? সমুর বাড়ি গেছে। তুই যাসনি? না রে, যেতে পারলাম না। রেখাকে ওখানে নামিয়ে তোর কাছে চলে এলাম। তুই ওদের বাড়ি আর যাসনি? না, কাল যাব। শোন, একটা কাজ কর, একবার গিয়ে তপার মাকে 2 কাপ চা বলে আয় তো। বলে ও আবার ওর সেই খাতাটায় আঁকিবুকি কাটতে লাগলো। তপার মাকে চায়ের কথা বলে ফিরে এসে দেখলাম গভীর মনোযোগ দিয়ে ও সামনে একগাদা মানুষের ছবি এঁকে চলেছে। নীলের এই পাড়াটা মোটামুটি শান্ত, অবস্থাপন্ন লোকেদের বাস এখানে। সমাজের অধিকাংশ উচ্চবিত্তরাই এখানে বাস করেন। কলকাতার অন্যান্য অংশের মতো লোকের কোলাহল এখানে একদম নেই বললেই চলে।
ইতিমধ্যে একসময় তপার মা এসে চা দিয়ে গেছে। সুগন্ধি চায়ের কাপে চুমুক দিতে দিতে আমার আবার সমুদ্রের ভাবনা পেয়ে বসল। আজ এই মুহূর্তে সমুর চেয়েও সমুর মা আর অজন্তার কথা আমার বারবার মনে হচ্ছে। সমুর মা মানুষটা যে কি দিয়ে তৈরি সেটা ভাবতে আমার বেশ অবাক লাগে। নিজের হাতে যেমন করে একটা ছোট্ট ছেলেকে মায়েরা সাজিয়ে দেন মর্গ ফেরত সমুর কাটা ছেঁড়া দেহটা ঠিক তেমনই যত্নে উনি সাজিয়ে দিয়েছিলেন। মুখের আর কপালের শুকনো রক্তগুলো নরম তুলো জলে ভিজিয়ে আস্তে আস্তে মুছে দিয়ে চন্দন দিয়ে তাকে সাজিয়ে দিয়েছিলেন। গত বছর কেনা সমুর নতুন সাদা শালটা দিয়ে দেহটা অনেক যত্নে ঢেকে দিয়েছিলেন। সমু প্রায়ই বলতো, আমার মাই আমার আদর্শ, আমি যদি মায়ের মতো হতে পারতাম। কথাটা বোধহয় ঠিক। আর কেউ না জানুক, আমি আর নীল তো জানি ওদের সমস্ত কথা। 5 বছরের ছেলে সমুদ্র আর 6 মাসের মেয়ে অজন্তাকে নিয়ে তিনি বিধবা হয়েছিলেন। রেলের বড় পোস্টে কাজ করতেন সমুর বাবা, মাইনেও ভালোই পেতেন। সুখের সংসার, একটি ছেলে আর একটি মেয়ে নিয়ে আনন্দে দিন কাটতো ওদের। হঠাৎ একটা বড় ট্রেন অ্যাক্সিডেন্টে মাত্র 34 বছর বয়সে তিনি সবাইকে ছেড়ে চলে গিয়েছিলেন। 34 বছর কথাটা মনে পড়তে আমি চমকে উঠলাম। সমুও চলে গেল 34 বছর বয়সে। 34 বছরটা কি ওদের পরিবারের একটা অভিশপ্ত বছর, কে জানে। হঠাৎ চমকে মুখ ঘুরিয়ে আমি দেখি নীল আমার দিকে তাকিয়ে রয়েছে। নিয়নের আলোয় ওর বড় বড় চোখ দুটো একটু ফোলা ফোলা লাগছিল। বেশ বোঝা যায় আজ সারাদিন ও ঘুমিয়েছে। ছোট্ট করে একটু হাসল নীল, কিন্তু কোনো কথা বলল না। প্রায় ঠান্ডা হয়ে আসা চাটা এক চুমুকে শেষ করে ও একটা ফিল্টার হুইলস ধরালো। আপন মনে কিছুক্ষণ সিগারেট টেনে চলল। সকাল থেকে মনের মধ্যে চিতা বাঘের মতন ওত পেতে থাকা সে বিশেষ কথাটা আর চেপে রাখতে পারলাম না। আমি বলেই ফেললাম, কিন্তু নীল, দেখ অজু, আমি জানি তুই কি জিজ্ঞেস করবি। হ্যাঁ, আমি তো সেই কথাই তোকে জিজ্ঞাসা করতে চাইছি রে। তুই কি করে বললি বা ভাবতে পারলি যে সমুকে খুন করা হয়েছে? আচ্ছা অজু, তোর মনে আছে ডক্টর সেন কি বলছিলেন? ইটস অ্যান অ্যাবনর্মাল ডেথ। তো অ্যাবনর্মাল ডেথ মানে কি হোমিসাইড? বাট হোমিসাইড ইজ অ্যাবনর্মাল। দেখ নীল, কথার প্যাচে না ফেলবি না। ঠিক কি বলতে চাইছিস সেটা ঠিক করে বল। না, এক্ষুনি সঠিক সিদ্ধান্তে আসার কিন্তু সময় হয়নি অজু। সময় হলে তারপরে বলবো। আর ইউ ডেফিনিট? দেখ, মনে হলো সেটাই বললাম। আহা, এ তো মহা আশ্চর্য গ্যাড়া করলে তুই ফেললি। ডক্টর সেনও বললেন যে অ্যাবনর্মাল কেস। তো সমুর মুখ দেখে নাকি তার সেটা মনে হচ্ছে। আমিও তো ওর মুখের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে কোনো আনন্যাচারাল কিছু পাইনি। অবশ্য তিনি ডাক্তার। বাধা দিয়ে নীল বলল, কিন্তু দেখলি তো তার কথাগুলো কিরকম মিলে গেল। হ্যাঁ, অভিজ্ঞ ডাক্তার তাই। আমি অভিজ্ঞ গোয়েন্দা নই বা পুলিশেও কিন্তু চাকরি করি না। কি করে এমন কথা আমি বললাম? এই তো। হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা তুই বল না নীল, সমুকে কে হত্যা করতে পারে? না অজু, সেটা বলতে পারবো না। হাহ, তাহলে কি করে তুই সেই কথা বললি? এটা তো একটা আত্মহত্যার কেসও হতে পারে নাকি? না, পারে না অজু। তুই বল তো, সমু কি আত্মহত্যা করার ছেলে? দেখ নীল, মানুষের মনের কথা কিন্তু সবসময় উপর থেকে বোঝা যায় না। আমি সমস্ত মানুষের কথা বলছি না অজু, আমি সমুর কথা বলছি। আমি শুধু জিজ্ঞাসা করছি যে তুইও কি সেটাই বিশ্বাস করিস? এবার আমার একটু ইতস্তত করার পালা। কেননা সমু যে ধরনের ছেলে তাতে তার আত্মহত্যার কোনো মোটিভ আমি খুঁজেই পাচ্ছিলাম না। এম.কম পাশ করার পর সৌমেন জেঠু তার ব্যক্তিগত সুপারিশের জোরে ব্যাংকে চাকরি জোগাড় করে দিয়েছিলেন। নিজস্ব যোগ্যতায় আর ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে ওর চাকরিটা ছিল বেশ শাসালো। ভেঙে যাওয়া সংসারটা আবার নতুন করে জোয়ারের টানে তরতরিয়ে ভেসে চলছিল। অজন্তার বিয়ের জন্য ছেলে টেলে দেখা চলছিল। ইতিমধ্যে রোগা প্যাংলা সমুর চেহারায় গত্তি লেগেছিল। সামনে সমু আরেকটা ডিপার্টমেন্টাল পরীক্ষা দেবার জন্য প্রস্তুত হচ্ছিল। তাতে ওর পোস্টটা অনেক বেড়ে যেত।
ইদানিং মোটামুটি ওকে বেশ সুখী দেখাতো। ধীরে ধীরে ওর মায়ের মুখেও কিছু স্বপ্নের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সেই সমু কিছুতেই আত্মহত্যা করতে পারে না। আমাকে এই ব্যাপারটাই ভাবিয়ে তুলেছিল। নীলের কথায় সায় দিয়ে আমি বললাম, না, সমু আত্মহত্যা করেছে এটা কিন্তু আমি বিশ্বাস করি না নীল। নীল যেন যুক্তি পরপর সাজিয়ে রেখেছিল, বলল, তাহলে তুই বল তো অজু, কি কারণে মৃত্যু হতে পারে? হুম, কোনো অ্যাক্সিডেন্ট? মানে? না মানে ভুল করে কেউ পটাশিয়াম সাইনাইড খেয়ে নিল, তাই তো? না না নীল, আমি সেটা বলছি না, মানে আমি বলতে চাইছি যে কোনো ওষুধ খেতে গিয়ে ভুল করে মানে। কি বলছিস তুই অজু? পটাশিয়াম সাইনাইড কি খুব সহজলভ্য ব্যাপার নাকি? নাকি কেউ ওষুধের জায়গায় সাইনাইডের শিশি রেখে দেয়? ভুল করে বা ডোজের মাপ ঠিক করতে না পেরে কেউ কেউ হয়তো বেশি করে ঘুমের ওষুধ খেয়ে ফেলতে পারে, কিন্তু এটা তো একটা ডেঞ্জারাস পয়জন, জিভে ঠেকালেই মৃত্যু অবধারিত। তাহলে আর কি কারণ থাকতে পারে অ্যাক্সিডেন্টে? আচ্ছা নীল, ধর টার্গেটটা যদি মিস হয়ে গিয়ে থাকে, যেমন, না আমি দেখ কি বলছি যে হত্যাকারীর হয়তো অন্য কাউকে মারার ইচ্ছা ছিল, মানে ভুলবশত সমু হয়েছে ওর ভিকটিম। ও, তার মানে অজু তুই বলতে চাইছিস যে বাড়িতে আর কারো খুন হওয়ার পসিবিলিটি থাকতে পারে? মাসিমার? না, মাসিমাকে খুন করে কার কি লাভ? কার কোথায় কিসে লাভ সেটা বলতে পারছি না ভাই। তবে না বিত্তে না বৈভবে মাসিমাকে কেউ মারতে চাইবে না, মাসিমার কথা তুই বাদই দে। তাহলে নীল, অজন্তা? হ্যাঁ, হতে পারে। কিন্তু কেন? দেখ অজু, যদিও অজন্তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানি না, তবু যদি প্রেম ঘটিত কোনো কারণে প্রতিহিংসাজনিত কোনো সম্ভাবনা থেকে থাকে, তার মানে তুই বলতে চাইছিস যে অজন্তার সঙ্গে কোনো ছেলের প্রেম টেম ছিল, অজন্তা তাকে পাত্তা দেয়নি, তাই আউট অফ জেলাসি। হ্যাঁ, সেটা কি একেবারেই অসম্ভব? হুঁ, দেখ অজু, প্রেমটা আজকাল এত সহজ হয়ে গেছে না, তার চেয়ে দুম করে মার্ডার করার রিস্ক কে জানে হতেও পারে। তবে যে প্রক্রিয়ায় আর যেভাবে বিষ অ্যাপ্লাই করা হয়েছে, তা দিয়ে অজন্তার মতো কোনো মেয়েকে কিন্তু হত্যা করা যায় না। এবার যেন আমার সত্যি একটু আশ্চর্য হওয়ার পালা। আমি বললাম, তাহলে নীল তুই বুঝতে পেরেছিস যে ওকে কিভাবে মারা হয়েছে? হ্যাঁ, মনে হচ্ছে অজু আমি যেটা সন্দেহ করেছি সেটাই কিন্তু হবে। তাই নাকি? কি রে সেটা? দেখ আমি সব বলবো, 100% ডেফিনিট হয়ে তারপর বলবো। কিন্তু কেন? কি কেন? হ্যাঁ, আমি বলতে চাইছি ওকে হত্যা কেন করা হবে, মানে কে ওকে হত্যা করলো? দেখ, সেই আদি অকৃত্রিম সমস্যা, হাউ, হোয়াই অ্যান্ড হু। যে কোনো হত্যায় এই তিনটে কিন্তু বড় প্রশ্ন দেখা যায়, তবে এখন আমার সমস্ত রকম প্রশ্নের থেকেও সবচেয়ে বড় প্রশ্ন হলো এটাই যে হোয়াই। হাউটা মনে হচ্ছে আমি পেয়ে গেছি, এখন হোয়াট ইজ দ্য মোটিভ? তুই অনুমান করতে পারিস নি নীল? না রে অজু, আমি কি আর পাকা গোয়েন্দা যে এত তাড়াতাড়ি সমস্ত কিছু আমি ছকে ফেলতে পারবো? কিন্তু তোর সন্দেহের কারণটা তো বলবি কি? আহা, আমি বললাম না আমি পরে বলবো, আমার ধারণা ভুলও হতে পারে। হুম, তাহলে তুই এখন কি করবি? মানে আমাকে ছাড়া তুই তোর সন্দেহের কথা কি কাউকে বলেছিস? কি বলছিস অজু, তুই কি খেপেছিস নাকি? শেষকালে না আমাকে ধরে নিয়ে গিয়ে হাজতে ভরে দেয়। আমি ভাবছি জামাইবাবুর সঙ্গে একবার একটু দেখা করতে যাব। বলেই ও ওর দামি হাতঘড়িটার দিকে তাকালো। না, সময় আছে। অজু তুই কি কোথাও বেরোবি? মাঝে মাঝে নীলের হেয়ালি মার্কা ব্যবহার আর হঠাৎ হঠাৎ কথা টপকে অন্য কথায় পালিয়ে বেড়ানো আমার কাছে খুব বিরক্তিকর মনে হয়। হঠাৎ নীলের এই কথায় আমার একটু রাগ হলো। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার রে নীল? কথা হচ্ছিল সমুর ব্যাপারে, তড়াক করে কোথাও যাওয়ার কথা কেন উঠলো? একটু হেসে বলল, শোন, হাতে যদি কোনো কাজ না থাকে চল একটু সত্যেন্দার বাড়ি থেকে বেরিয়ে আসি। কবে তোর কথায় কোথায় যায়নি বলতো নীল? ঠিক আছে চল। মিনিট দুয়েকের মধ্যে নীল তৈরি হয়ে এলো। নীলের মরিসটা নিউ আলিপুরের প্ল্যান্ট রাস্তা ধরে এগিয়ে চলল সোজা উত্তরে। সত্যেনদা মানে নীলের জামাইবাবু থাকেন শ্যামবাজারে। অধ্যায় 3।
সত্যেনদার মোহনবাগান লেনের বাড়িতে গিয়ে যখন পৌঁছালাম তখন প্রায় 8টা বাজে। কুন্তলাদি আর সত্যেনদা আমাদের জন্য অপেক্ষা করছিলেন। এ বাড়িতে এর আগে আমি অনেকবার এসেছি, তাই সত্যেনদার টাইগার, যেটা সত্যি নেকড়ে বাঘের মতো দেখতে, এগিয়ে এসে আমাদের একটু শুকে টুকে আবার টুকুর পাশে গিয়ে শুয়ে পড়ল। টুকু ওদের একমাত্র মেয়ে। টুকুর হাতে আদর খেতে বোধহয় টাইগারের খুব ভালোই লাগে। অন্য দিনের মতো আজ কিন্তু কুন্তলাদি কি সত্যেনদা কেউ উচ্ছ্বাস টুচ্ছ্বাস দেখালেন না। বিশেষ করে কুন্তলাদিকে বেশ ম্রিয়মাণ মনে হচ্ছিল। তিনি আমাদের দেখে একবার বললেন, আয় বস, তারপর উঠে গেলেন বোধহয় চা জলখাবারের ব্যবস্থা করতে। আমি আর নীল গিয়ে সত্যেনদার সামনে সোফায় বসলাম। পাইপে আগুন ধরাতে ধরাতে সত্যেনদা বললেন, নীল, তোমার অনুমানই বোধহয় ঠিক। একটু উৎসাহিত হয়ে নীল বলল, আপনি ল্যাব রিপোর্ট পেয়েছেন? হ্যাঁ, একটু আগে মিস্টার মুখার্জি এসেছিলেন। মুখার্জিকে তুমি চেনো তো? হ্যাঁ চিনি, ওই কেমিস্ট দেবতোষ মুখার্জি তো? হ্যাঁ, উনি তোমার বুদ্ধির খুব প্রশংসা করলেন। উনিও প্রায় তোমার সঙ্গেই ডেফিনিট যে এটা মার্ডার। আসলে কি জানেন, ওই জিনিসটা না পাওয়া গেলে আমার পক্ষেও ধারণা করাটা কিন্তু সম্ভব ছিল না। আমিও হয়তো সবার মতো এটাকে সুইসাইড কেস বলেই ধরে নিতাম। থ্যাঙ্কস নীল, মেনি মেনি থ্যাঙ্কস। তা পুলিশ জানে? কেসটা তো লোকাল পুলিশ টেক আপ করেছে। তারাও এটাকে মার্ডার বলেই সন্দেহ করছে, কারণ স্টমাকে পাওয়া গেছে পটাশিয়াম সায়ানাইড। আর যে উপায়ে ওর মৃত্যু হয়েছে সেটা সুইসাইড নয় বলে কিন্তু পুলিশের বিশ্বাস। কিন্তু সত্যেনদা একটা ব্যাপার, নীল যেন কিছু বলতে গিয়েও ভারী ইতস্তত করছিল। সত্যেনদা আবার বললেন, হ্যাঁ হ্যাঁ বলো না, কি বলবে বলো। সমু আমার বিশেষ বন্ধু, সেটা তো আপনি জানেন। জীবনে এর আগে আমি কখনই গোয়েন্দা হবার স্বপ্ন দেখিনি। যদিও গোয়েন্দা কাহিনী বা গল্প অনেক পড়েছি, তবুও এই কেসটায় আমি চাইছিলাম যে নিজেই জটটা খুলতে, অবশ্য যদি পুলিশের কোনো আপত্তি না থাকে। আসলে আমি কিছুতেই ভুলতে পারছি না সমুকে। ওর জীবনে তেমন কোনো বড় স্বপ্নও ছিল না। ও শুধু চেয়েছিল যে ওর মাকে একটু সুখ আর শান্তি দিতে। একটা ছেলের জীবনের এত ছোট্ট একটা আশা যে এইভাবে ধ্বংস করে দিয়েছে, আমি চাই সেই হত্যাকারীকে নিজে খুঁজে বার করে তাকে শাস্তি দিতে। এবং তাকে আমি, শেষের দিকে বোধহয় আবেগে নীলের গলাটা বুজে এসেছিল। জীবনে এই প্রথম আমি নীলকে অভিভূত হতে দেখলাম। এই প্রথম ওকে আমি আবেগে কাঁপতে দেখলাম। আগাগোড়াই সমস্ত ব্যাপারটা আমার কাছে রহস্যময় মনে হচ্ছিল। নীল আর সত্যেন্দার কথার কোনো তাৎপর্যই আমি খুঁজে পাচ্ছিলাম না। নীল কি পেয়েছে? তা দিয়ে কি করে প্রমাণ হয় যে এটা একটা মার্ডার কেস? সত্যেন্দার গলার স্বরে আমার চিন্তাসূত্র আবার ছিন্ন হলো। সত্যেন্দা বলছিলেন, দেখো নীল, আমি তোমার সমস্ত কথাই কিন্তু বুঝতে পারছি। তা তুমি যখন এতটাই উৎসাহী, কালই চলো ডিসিডিডি মিস্টার সান্যালের কাছে। তোমার এই আবিষ্কার আর সন্দেহের ক্ষীণ সূত্রটিকে যেভাবে তুমি আমার, আই মিন পুলিশের হাতে তুলে দিয়েছো, তাতে এমনিতেই উনি তোমার প্রতি ইন্টারেস্টেড। নিজের মুখে তুমি তোমার আর্জিটা ওনার কাছে পেশ করো। নীল বাধা দিয়ে আবার বলল, তাছাড়া সত্যেনদা, আমি তো পুলিশের কাজে কোনো হস্তক্ষেপ করছি না বা করতেও চাইছি না। মানে আমি আমার কাজ করে যাব আর পুলিশ পুলিশের কাজ করবে। আমি চাই হত্যাকারী ধরা পড়ুক, কেবল প্রয়োজনে পুলিশ আমাকে একটু সাহায্য করবে, এই তো। না নীল, মনে হয় না এতে পুলিশের কোনো আপত্তি হবে। তাছাড়া প্রাইভেট ডিটেকটিভ বলে একটা ল্যাঙ্গুয়েজ যখন চালু রয়েছে, তবে লোকাল থানায় ইনচার্জ সাত্তকী বসু লোকটা একটু গোয়ার আর দাম্ভিক। তিনি তোমাকে ঠিক কিভাবে রিসিভ করবেন আমি ঠিক বুঝতে পারছি না নীল। দেখা যাক কি হয়। চা আর বিস্কিট এসে গিয়েছিল। কুন্তলাদি এসে সত্যেন্দার পাশে বসে পড়লেন। চায়ের কাপ এগিয়ে দিতে দিতে কুন্তলাদি বললেন, তোদের জামাইবাবুর মুখে সমস্ত কিছু শুনলাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এমন একটা কিছু হতে পারে। সমুর মতন শান্তশিষ্ট অমায়িক ছেলেকে কিনা শেষ পর্যন্ত খুন হতে হলো। এবার সত্যি আমি কিছু না বলে থাকতে পারলাম না। আমি বললাম, কিন্তু এটা যে খুন সেটা কি করে প্রমাণ হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যেনদা হাসতে হাসতে বললেন, তোমার বন্ধুই ওটা প্রমাণ করে দিয়েছে অজু।
রাগত দৃষ্টি নিয়ে নীলের দিকে আমি একবার তাকিয়ে সত্যেনদাকে বললাম, না সত্যেনদা, আমার কাছে ও কিন্তু এ সমস্ত ব্যাপারে কিছুই বলে না। আমরা বোকাশোকা মুখ্য মানুষ, বুদ্ধিশুদ্ধি আমার তেমন বিশেষ কিছু নেই, কোনো কালেই নেই, সেটাই হয়তো ও ভাবে। আমার কাছে তাই কোনো মুখ খোলেনি। আপনি না হয় বলুন। আমার অভিমানটা বোধহয় ছোট্ট ঘরটার চারিদিকে ছড়িয়ে পড়ল। প্রথমে সত্যেনদা হো হো করে হেসে ফেললেন। নিজের বোকামিতে এবার আমার নিজেরই খারাপ লাগছিল। নীলের দিকে তাকিয়ে দেখি সে কিছুটা লজ্জিত। লজ্জিত আর বিষণ্ণ একটা হাসি নিজের মুখে নিয়ে এসে বলল, আসলে কি জানিস অজু, আমি নিজেই ডেফিনিট ছিলাম না, তাই আমি কথাটা বলিনি। আমি বলতাম তোকে পরে সবই। নীলের কথাকে চাপা দিয়ে আমি বললাম, থাক থাক ভাই, বোকাদের কাছে কিছু বেফাঁস বলে বোকামি করার আর কোনো দরকার নেই। সত্যেনদা আপনি বলুন, কারণ এই ব্যাপারটা আমারও বোধহয় জানা দরকার। কারণ সমু শুধু নীলেরই বন্ধু ছিল না, আমারও বন্ধু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সব তো তোমারও জানা দরকার। না নীল, এটা কিন্তু তোমার ভারী অন্যায়। অজুকে তোমার কিন্তু সমস্ত কিছু বলাটা উচিত ছিল। আচ্ছা বেশ, অজু শোনো, আমি বলছি। বলে সত্যেনদা প্রশ্ন করলেন, আচ্ছা, সমু কি সিগারেট খেত সেটা তুমি জানো? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ সত্যেনদা, আমি তো জানি। ও বরাবরই ওই ফাইন কাট প্রিন্স হেনরি টোবাকো নিজে পাকিয়ে সিগারেট বানিয়ে নিজেই খেত। আচ্ছা, তো এটা ওর কতদিনের অভ্যেস ছিল? তা ধরুন সত্যেনদা 14 বছর তো হবেই। 14 বছর মানে 2-1 বছর কি কম বা বেশি হতে পারে না? না, তা পারে না। কিন্তু কেন? দেখুন, প্রথম সিগারেট খাবার হাতে করি আমার আর সমু কিন্তু হয়েছিল নীলের হাতে। সে কি হে নীলবাবু, এই ব্যাপারে তুমিও এদের গুরু? নীল কোনো উত্তর দিল না। কুন্তলাদি কপট রাগে বললেন, একদম বখাটে, ওনা চিরকালের একটা অসভ্য ছেলে। নীলের ওপর রাগটা আমার তখনও ছিল, তাই আমি বললাম, হ্যাঁ, আর কেন বলেন, ও তো সমস্ত ব্যাপারেই আমাদের গুরু। সমস্ত কিছুর হাতে খড়ি ওর থেকে, জিজ্ঞাসা করুন। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের তিনজনের বন্ধুত্বে তখন সবে শুরু। বেশ কিছুদিন সমু নীলের দেওয়া সিগারেট খাওয়ার পর হঠাৎ একদিন এসে বলল যে না, এইভাবে একজনের টাকা ধ্বংস করে নেশা চালানোটা ঠিক না। এত তাড়াতাড়ি সিগারেট যে নেশা হয়ে যাবে ভাবতেই পারিনি। আর আমার হাতে রয়েছে গোনাগুনতি টাকা, ভাবছি এবার থেকে টোবাকো খাওয়া ধরবো, ওতে অনেক খরচ কমে যায়। সেই থেকে সমু কিন্তু বরাবরই নিজের পাকানো সিগারেট খেত। হুম। বলে সত্যেনদা কি জানি একটু ভাবলেন, তারপর বললেন, আচ্ছা, একটা কথা বলো তো অজু, ও অন্য কারো অফার করা সিগারেট কখনো খেত না? না সত্যেনদা, কোনো দিন না। নীল অনেকবার ওকে দামি সিগারেট অফার করেছে, কিন্তু ও নিজের ব্র্যান্ড ছাড়া কোনো দিন কিছু খায়নি। বলতো এতে নাকি অভ্যেস খারাপ হয়ে যাবে। আচ্ছা, এমন কখনো কি হয়েছে যে ও টোবাকো ফুরিয়ে গেছে তখন বাধ্য হয়ে কেনা সিগারেট খেয়েছে? কি নীলবাবু, তোমার কিছু মনে পড়ছে? মাথা নেড়ে নীল জবাব দিয়ে বলল, না তো সত্যেনদা। আমিও বললাম, না সত্যেনদা, এরকম তো কোনো ঘটনাই ঘটেনি। ও বরাবরই একটু হিসাবি টাইপের ছেলে ছিল, একটু মানে ওই গুছানো স্বভাবের আর কি। পাউচ শেষ হবার অনেক আগে ও নতুন একটা স্টক ঠিক করে রাখতো। সত্যেনদা আমার মুখের দিকে একটু তাকিয়ে থেকে আবার বললেন, হুম, তাহলে তো অজু কোনো মতেই নীলের যুক্তি কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু সত্যেনদা, নীলের যুক্তিটা কি সেটা তো বলবেন। অধৈর্যের মতো আমি বলে ফেললাম। সত্যেনদার পাইপের আগুনটা নিভে গিয়েছিল, পাইপটা আবার ধরাতে ধরাতে বললেন, এই যেমন ধরো আমি ছোটবেলায় 2-1 বার সিগারেট খাওয়া ছাড়া আর কোনো দিনই পাইপ ছাড়া অন্য কিছু কিন্তু খাইনি। অবশ্য এমন নয় যে আমাকে কেউ অফার করলে আমি সিগারেট খাবো না, কিন্তু ধরো পাইপ ছাড়া আমি আর অন্য কোনোভাবে ধূমপান কিন্তু করি না। মনে করো হঠাৎ আমার মৃত্যু হলো। বলতে বলতে এবার কুন্তলাদির মুখের দিকে তাকিয়ে নিলেন, কিন্তু কুন্তলাদির মুখে তেমন কোনো প্রতিক্রিয়া হলো না, হয়তো বা দীর্ঘদিন পুলিশের ঘরনি হওয়ার জন্যে। সত্যেনদা আবার বলতে শুরু করলেন, আমার মৃত্যুটা ধরা যাক পুলিশ রিপোর্ট দিল যে অস্বাভাবিক, খুঁজতে খুঁজতে দেখা গেল যে আমার টোবাকোর মধ্যে অথবা
আমার পাইপের ডগায়, যেটা দাঁত দিয়ে কামড়ে ধরতে হয়, সেখানে মারাত্মক বিষ পাওয়া গেল, যে বিষটা পোস্টমর্টেম রিপোর্টে আমার স্টমাকে আগে থেকেই পাওয়া গেছে। তাহলেও কি তুমি বলবে যে আমার মৃত্যুটা স্বাভাবিক, ন্যাচারাল? এটা খুন নয়? সত্যেন্দার বিশ্লেষণে আমি একটু চমকে উঠলাম, বললাম, তাহলে আপনি বলতে চাইছেন সত্যেন্দা যে সমুর টোবাকোর মধ্যে সাইনাইড পাওয়া গেছে? কিন্তু আমাকে বাধা দিয়ে সত্যেন্দা আবার বললেন, না না অজু, টোবাকোর মধ্যে নয়, পাওয়া গেছে ও যে সিগারেট পেপার ইউজ করতো সেখানে। বিস্ময়ে আমি বলে ফেললাম, তার মানে? মানে কেউ বা কারা অত্যন্ত ঠান্ডা মাথায় সুপরিকল্পিত উপায় সমু সিগারেট পেপারে, যেখানে গামটা লাগানো থাকে, সেখানে পটাশিয়াম সাইনাইড কোটিন পেস্ট করে রেখেছিল। আর তারপর? আমি বললাম, আশ্চর্য! কিন্তু সিগারেট তো একটা একটা করে টেনে নিতে হয়, আর ওটা থাকতো ওর নিজের কাছে। তাহলে কিভাবে সম্ভব যে পয়জনটা মেশানো? নিশ্চয় সিগারেট কোম্পানি পেপার সাপ্লাই করার সময় পয়জন লাগিয়ে বাজারে ছেড়ে দেয়নি। না অজু, সেটা নিশ্চয়ই নয়, কিন্তু ওয়ালেটের মধ্যে একটা বা দুটো পেপারে পয়জন পেস্ট করাটা কি খুব একটা শক্ত কাজ? মাথা নেড়ে আমি বললাম, না, আমি তো সত্যেনদা ঠিকমতো বুঝতেই পারছি না। দেখো অজু, আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। বলে সত্যেনদা পাশে রাখা টেলিফোনের র্যাক থেকে একটা পেপার ওয়েট নিয়ে সামনে টেবিলের ওপর তুলে ধরলেন। তারপর প্রথমে ওয়ালেটের ওপরে কভারটা খুলে দেখালেন, তারপর বললেন, এই দেখো, এখান দিয়ে পেপারটা একটা একটা করে টেনে বার করা যায়, কি তাই তো? এই যে আমি বার করছি, দেখো। মাথা নেড়ে আমি বললাম, হ্যাঁ। তাহলে আবার দেখো। বলে তিনি ওয়ালেটের পাশে মোড়া ঢাকনা দুটো টেনে দিতেই গোটা প্যাকিংটা আলগা হয়ে সম্পূর্ণ খুলে গেল, এবং আলতো করে একটি পেপার ধরে টান দিতে পাটে পাটে সমস্ত পেপারগুলো আলগা হয়ে বেরিয়ে আসতে লাগলো। এরপর সত্যেনদা বললেন, এবার নিশ্চয় যে কোনো একটাতে পয়জন লাগানোর কোনো অসুবিধা নেই? না, নেই। কিন্তু ফের ওটাকে বন্ধ করবেন কিভাবে? আহা, এটা তো খুব সহজ। আমি যেভাবে খুলেছিলাম দেখো, হ্যাঁ, তেমনি করে আবার আমি বন্ধ করে দিলাম। এবার কি তুমি বাইরে থেকে ধরতে পারবে যে এর মধ্যে কোনো একটাতে অবধারিত মৃত্যু লুকিয়ে রয়েছে? মাথা নেড়ে আমি বললাম, কি সর্বনাশ! হ্যাঁ, সর্বনাশ তো বটেই। আর এ সমস্ত কিছুর কৃতিত্ব তোমার বন্ধু হচ্ছে নীলের। ওই প্রথম আবিষ্কার করে যে সমুকে এইভাবে হত্যা করা হয়েছে, তাই পুরো কৃতিত্ব ওরই। আমি নীলের দিকে তাকালাম, কিন্তু ওর এই সমস্ত বিশ্লেষণে মন নেই দেখেই বোঝা যায়। টাইগার কখন যেন উঠে এসে ওর পাশে বসে পড়েছিল। ও নিবিষ্ট মনে টাইগারের খাড়া কান দুটো নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। নীলের মুখ থেকে কোনো কিছু শোনার আশা ত্যাগ করে সত্যেনদাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সত্যেনদা, সমুকে যে এইভাবে খুন করা হয়েছে সেটার প্রমাণটা কি? হঠাৎ যেন নীলের চমক ভাঙল। সে বলে উঠল, না অজু, এর প্রমাণ আছে। আমি প্রমাণ পেয়েছি। কাল সকালে তুই যখন চারদিকে খবর দিতে বেরিয়ে গেলি, ঘরের মধ্যে তখন এক অদ্ভুত শোকের আবহাওয়া। আমি তখন নিস্পৃহের মতো ঘরের চারিদিকে দেখতে লাগলাম। তারপরে হঠাৎ আমি দেখলাম, বুঝলি, সমুর খাটের তলায় কি একটা সাদা মতো জিনিস। আমাকে ব্যাপারটা খুব আকৃষ্ট করলো। সমুর খাটের তলাটা তো ফাঁকাই থাকতো। তো আমি তখন সমুর মা আর অজন্তার দৃষ্টি এড়িয়ে সাদা জিনিসটা তুলে নিলাম। দেখলাম যে একটা আধ পাকানো সিগারেট, তার অর্ধেকটা পাকানো আর অর্ধেকটা তখনও খোলা। খোলা জায়গায় টোবাকো পড়ে গেছে। জিনিসটা অজু আমাকে তখনই ভাবিয়ে তুলল, যে আধ পাকানো সিগারেট, তাও আবার খাটের তলায়, কিন্তু কেন? সমুরা গরিব হলেও ওরা কিন্তু বরাবরই পরিষ্কার, তুই তো এটা ভালো করেই জানিস। ওই যে একটু আগে তুই বললি না যে সমু খুব গেরস্থ টাইপের ছিল, কথাটা কিন্তু ঠিক। অপরিষ্কার ঘর দোর সমু কিন্তু একদম পছন্দ করতো না। প্রতিদিন প্রতিদিন ঘরের আসবাব, দেওয়াল, মেঝে সমস্ত কিছু অজন্তা নিজের হাতে পরিষ্কার করে রাখত। ফলে ঘরের সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা যত্নের ছাপ ছিল। তাহলে ঝকঝকে মেঝের ওপর কেন একটা আধ পাকানো সিগারেট পড়ে থাকবে? এটা কি সমুর অসাবধানতা? না, সেটা তো হতে পারে না। আমি তখনই ওর অ্যাস্ট্রেটা দেখলাম। অ্যাস্ট্রেটে একটা পোড়া সিগারেটের অবশিষ্ট পড়ে রয়েছে। এই দিয়ে কি কনক্লুশনে আসা যায় বলতো?
যেহেতু ওর অ্যাস্ট্রেতে আগের দিনের বা সকালের কোনো পোড়া সিগারেট থাকে না, সেই হতো এটা বুঝতে কিন্তু অসুবিধা হলো না যে সমু গতকাল ফিরে এসে মাত্র একটা সিগারেটই খেয়েছিল। কিন্তু আরেকটা কেন খাটের নিচে থাকবে? তবে কি ওটা ওর হাত থেকে পড়ে গিয়েছিল? আমি একবার ভাবলাম, তাই যদি হবে, তাহলে সেটা সমুর স্বভাব অনুযায়ী খাটের নিচে কিন্তু পড়ে থাকতেই পারে না। ও তখনই সেটা তুলে অ্যাস্ট্রের মধ্যে ফেলে দিত। কি অজু, তাই তো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ তুই তো তাই, ঠিকই তো বলছিস। সমুর স্বভাব তো সে কথাই বলে। তাহলে আমাদের এবার কিন্তু তাহলে ধরে নিতে আপত্তি নেই যে সমু যেটা জ্ঞানত করতে পারে না, ওর অজ্ঞানতার সুযোগে সেটা ঘটে গেছে। তার মানে নীল, তুই বলতে চাইছিস যে সমু তার আগেই মারা গেছে? ইয়েস। আধ পাকানো সিগারেটটা সমুর জ্ঞানহীনতার সুযোগে নিচে পড়ে গেছে। কিন্তু আমি বললাম। নীল ডান হাতে তর্জনী খাড়া করে বলল, শোন, তোর কিন্তুর কথায় আমি পরে আসছি। তুই এটাই বলতে চাইছিস তো যে সিগারেটটা আধ পাকানো কেন? হ্যাঁ, স্বভাবতই তো এই প্রশ্নটা মনে আসে। ঠিক, রাইট। আমারও সেটাই এসেছিল। প্রথমে আমার মনে এসেছিল যে সিগারেটটা কেন পুরো পাকানো হয়নি। এতটা কেয়ারলেস ও তো হতে পারে না। তবে কি পাকানোয় কোনো একটা ডিফেক্ট? না, দীর্ঘ 14 বছর ধরে যে সিগারেট পাকিয়ে খায় তার সিগারেট কিন্তু তৈরি করা হবে নিখুঁত। তাহলে আর কি হতে পারে? আমার ঠিক তখনই মনে পড়ে গেল ডক্টর সেনের একটা রিমার্ক। উনি কিন্তু জোর দিয়ে কথাটা বলেছিলেন যে এটা নর্মাল ডেথ নয়। তবে কি অস্বাভাবিক মৃত্যুটা এসেছে ওই সিগারেটের মধ্য দিয়ে? আমি এটাই তখন ভাবলাম। তখন আমার মাথায় না অন্য একটা ব্যাপার এসে গেল, যে সামথিং অ্যাবনর্মাল। কিন্তু অ্যাবনর্মালটা কি? সুইসাইড অর হোমিসাইড? যদি সিগারেটের থেকেই ওর মৃত্যু হয় তাহলে কোনো মতেই সুইসাইড নয়। যে সুইসাইড করবে সে কেন অত কষ্ট করে রেয়ার পয়জন সিগারেটের মধ্যে মিশিয়ে খাবে? তার তো আরও অনেক সহজ উপায় আছে নাকি? তবে কি এটা হোমিসাইড হত্যা? আমার সমস্ত কিছু আবার তালগোল পাকিয়ে গেল। আমি কাউকে কিছু না বলে সিগারেটটা রুমালে মুড়ে প্যাকেটে রেখে দিলাম। সত্যেনদা, এক্সট্রিমলি সরি। কাজটা হয়তো আইনের চোখে গর্হিত, তবুও যে মুহূর্তে হোমিসাইডের সম্ভাবনাটা মাথার মধ্যে আমার খেলে গেল, সেই মুহূর্ত থেকে আমি আরও অনেক কিছু অনুসন্ধান করতে চাইছিলাম। ওর বালিশের তলা থেকে পাউচ আর রেস্ট পেপার ওয়ালেটটা আমি নিয়ে এলাম। এমনকি অ্যাস্ট্রে থেকে আধপোড়া সিগারেটটাও নিয়ে এলাম। ঘরে অবশ্য আর কিছু সন্দেহজনক আমার চোখে পড়েনি। কাল ওর ঘরটা ভাবছি আরেকবার আমি তন্ন তন্ন করে খুঁজে দেখব। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ হলো। আবার কালকে নিয়ে আসবো এর পরবর্তী অধ্যায়। আপনারা গল্পটি শুনবেন, এনজয় করবেন এবং আমার সাথে থাকবেন। নমস্কার।